2020-2021 শিক্ষাবর্ষের কলেজ শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জানাচ্ছি শুভেচ্ছা। শরতের স্নিগ্ধতায় তোমাদেরকে জানাই একগুচ্ছ কাশফুল এবং শিউলি ফুলের শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সকলকে যেন সুস্থ রাখে। তো আজ শুরু করছি আমার অনলাইন রেকর্ড ক্লাস। আমি বলেছিলাম গতদিন তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে কি ছিল বলো দেখি? হাত উঠিয়ে বলতে পারতাম, চিৎকার করে বলতে পারতাম, সেই সুযোগ যদিও আমাদের নেই, তারপরে বলছি। হোমওয়ার্কটা ছিল কোষের উপরে, তাই না? কি ছিল? একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন এবং কাজ নিয়ে আলোচনা, মানে চিত্রে লেবেল সহ চিহ্নিত চিত্র অঙ্কন করবে। খাতা অঙ্কন করেছো? আজকের তারিখ দিয়ে রাখবে, ঠিক আছে? তো শুরু করব আজকের পাঠের বিষয়বস্তু। আমি আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কোষ ও এর গঠন নিয়ে। প্রথমে আসি, সেল কি? প্রথম কোশ্চেন, সেল কি? এটা আমাদের জানা আছে, আমরা ক্লাস 9-10-এও পড়েছি। যদি বলি সেল কি, তাহলে কি আসে কথা? জীবদেহের গঠন এবং কাজের একক, এরকম আসে, তাই না? আচ্ছা, এটা নিয়ে অনেক গল্প আছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আরেকটা কোশ্চেন আছে, কোষ কে আবিষ্কার করেন? কোষ কে আবিষ্কার করেন? এরকম ছোটখাটো অনেক প্রশ্ন আমরা পাবো এখানে, ঠিক আছে? তো যাই হোক, শুরু করি। আমাদের পাঠ্যপুস্তকের শুরুতে যে বিষয়টা আছে সেখান থেকে দেখো, কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। শুরু থেকে এটা বলেছে না, শুরুতে আমরা শুরু করব যেটা নিয়ে 1665 সালের রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক গবেষণাগার বিজ্ঞানাগার, তাই না? বিজ্ঞানাগারের দায়িত্বে ছিলেন একজন কে? রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী, নাকি? আচ্ছা, তিনি রক্ষক হিসেবে নিযুক্ত হয়ে ভাবলেন আগামী সপ্তাহে যে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করব। তার এই চিন্তা, তার এই চেতনা থেকেই আজকে পর্যন্ত আমরা যাকে নিয়ে আলোচনা করছি। তো 1665 সালের রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়ে ভেবেছিলেন রবার্ট হুক যে বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করবেন। তিনি চিন্তা করলেন যে ইলেকট্রন অণুবীক্ষণ, দেখো যন্ত্রটা চিনতে পারছি আমরা, এটা কি? আলোক অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এটার নাম হচ্ছে আলোক অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো এই যন্ত্রের সাহায্যে তিনি কি করলেন? তিনি একটা কিছু উপস্থাপন করার চিন্তা ভাবনা করলেন। কি করলেন? যে এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কি করা যায়। তো কি করা যায় চিন্তা থেকেই সে কি করলো? প্রথমে করলো কি, যে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি কাঠের সিপি নিয়ে দেখলেন কাঠের সিপি পানিতে কি ছেড়ে দিলে ভাসবে না, ভেসে থাকবে। তো তিনি কাঠের সিপি যখন পানিতে ভাসালেন, কেন ভাসছে তার একটা কৌতূহল। তারপর সেটাকে কি করলেন? সেকশন করলেন। সিপির একটি সেকশন করার পর তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। সেখানে কি দেখতে পেলেন? সেখানে তিনি মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পেলেন বা প্রকোষ্ঠ দেখতে পেলেন। তিনি সিপির লিটল বক্সগুলোকে নাম দিলেন সেল বা প্রকোষ্ঠ। তাহলে তিনি কি করেছিলেন দেখো, কিরকম জিনিসের নাম দিয়েছিলেন? এরকম একটা জিনিস দেখেছিলেন অণুবীক্ষণ যন্ত্রের নিচে, ঠিক আছে? এরকম দেখতে পাই না আমরা মৌমাছির যখন মৌচাকে মধু সংগ্রহ করি, তখন কি পেলাম? ছোট ছোট কুঠুরি। তাহলে কি বলা যায়? সেল শব্দটি একটা কিস থেকে আসলো? সেলুলার, ল্যাটিন শব্দ, যেটা
সেল ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তাহলে সেল শব্দটা কোথা থেকে এলো? সেলুলা শব্দ থেকে এসেছে। এই সেলুলাটা কি ধরনের শব্দ? অবশ্যই ল্যাটিন শব্দ, যার অর্থ কি? ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ঠিক আছে, তাহলে সেলের উৎপত্তি কিন্তু জানতে পারলাম আমরা। সেলের বাংলা প্রতিশব্দ হচ্ছে কোষ বা জীবকোষ। কি পেলাম? কোষ বা জীবকোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। তাহলে রবার্ট হুক কি দেখেছিলেন? প্রকোষ্ঠই দেখেছিলেন। ঠিক আছে, বা জীবকোষ দেখেছিলেন। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। আচ্ছা, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভান লিউয়েনহুক তিনি কি করেছিলেন? 1774 সালে কোষ প্রাণী ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে জীবিত কোষটা কে পর্যবেক্ষণ করলো? অ্যান্টনি ভান লিউয়েনহুক। ঠিক আছে, অধিকাংশ কোষই আণুবীক্ষণে খালি চোখে দেখা যায় না, তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। রয়েছে না? আছে কি? হাঁস মুরগির ডিম আমরা কত বড় দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সবচেয়ে বড় কোষ কোনটি? উট পাখির ডিম। আর সবচেয়ে ছোট কোষ কোনটি? মাইকোপ্লাজমা। ঠিক আছে, এবার সেল তথ্য কোষের বৈশিষ্ট্য। সেলের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। কি থাকে? জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে, 1 নম্বর। 2 নম্বরটা হলো প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। কি পারে? প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। 3 নম্বরটা হচ্ছে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে এই কোষ। আরেক 4 নম্বরটা হচ্ছে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। কোষটা কি? সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। আর হচ্ছে 5 নাম্বার, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া প্রদান করতে পারে। এই 5টি হচ্ছে কোষের বৈশিষ্ট্য। আমরা বাসায় শিখে ফেলবো সুন্দর করে লিখে। আরেকটা রয়েছে কি, মানে এই কোষের হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মানে স্থিতাবস্থা আর কি। আর 7 নাম্বারটা হচ্ছে কালো পরিক্রমা এরা অভিযোজিত হতে পারে। 5 আর 2 কত? 7। 7টি বৈশিষ্ট্য আমরা পেলাম কোষ সম্পর্কে। ঠিক আছে, এবার প্রতিটি জীবের এক বা একাধিক মানে জীব দেহটা এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, অর্থাৎ কোষই হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? কোষ কি, সেল কি বা কোষ কি যদি বলি তাহলে কি হলো? জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। তারপরে কোষ আলোচনা হওয়ার পরে এই কোষবিদ্যা জিনিসটা কি আমাদের জানতে হবে, তাই না? জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা, হ্যাঁ, কোষের প্রকার, তারপর হচ্ছে অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে কোষ বিদ্যা। বিজ্ঞানের যে শাখা এসব নিয়ে আলোচনা করা হবে সেটাই হবে সাইটোলজি বা কোষ বিদ্যা। এবার আমি কোষ তত্ত্ব নিয়ে একটু বলতে চাই যে দেখো, তোমাদের বইয়ে আছে 1838-39 সালে জার্মান বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী স্লেডেন এবং প্রাণী বিজ্ঞানী হচ্ছে থিওডর সোয়ান। তাহলে দুজন বিজ্ঞানীর কথা বললাম। কি কি? উদ্ভিদ বিজ্ঞানী হচ্ছে স্লেডেন আর প্রাণী বিজ্ঞানী হচ্ছে থিওডর সোয়ান। পরে ভাটচু কোষ তত্ত্ব প্রদান করেন। তাহলে কয়জন বিজ্ঞানীর নাম আমরা জানতে পারলাম? এখানে 3 জন বিজ্ঞানীর নাম আমরা জানতে পারলাম যারা কোষ তত্ত্ব সম্পর্কে বলেছিলেন। কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কি কি? গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। দেখো কত সংজ্ঞা আছে, কতভাবে কত বিজ্ঞানী বলেছে। কোষ হলো জীবনের মৌলিক একক।
বংশগতির একক। আরেকটা হচ্ছে পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে এগুলো কার মতামত? আমরা পেয়েছিলাম উদ্ভিদ বিজ্ঞানী স্লেডেন, প্রাণী বিজ্ঞানী থিওডর শোয়ান এবং পরে ভাট্টু কোষতত্ত্ব যে প্রদান করেছিলেন, সেখানে ওদের মতামত অনুসারে ছিল কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক শারীরবৃত্তীয় সাংগঠনিক একক, কোষ হলো জীবনের মৌলিক একক, কোষ হলো বংশগতির একক, পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। এগুলো কোষ তত্ত্ব। তো এবার আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কিন্তু আমরা পড়েছি, ক্লাস 10 আমাদের ছিল। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, ঠিক আছে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার? দুই প্রকার করেছি। কি কি? এক হলো দেহকোষ, দুই হলো জনন কোষ। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার পেলাম? দুই প্রকার পেলাম। এক হচ্ছে দেহকোষ, দুই হচ্ছে জনন কোষ। দেহকোষ আবার কি জিনিস? জীবদেহের অঙ্গতন্ত্র গঠনকারী যে কোষ রয়েছে সেগুলোকে বলা হয় দেহকোষ। যেমন মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি ইত্যাদি। আর জনন কোষ কাকে বলে? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড যে কোষ রয়েছে তাকেই বলা হয় কি? জনন কোষ। যেমন জনন কোষের উদাহরণটা হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। খেয়াল করো, জনন কোষের উদাহরণ পেলাম শুক্রাণু এবং ডিম্বাণু, আর এদিকে দেহ কোষের উদাহরণ পেলাম মূল, কাণ্ড, আর কি আরেকটা পেয়েছিলাম কি? স্নায়ুকোষ এবং রক্তকণিকা। স্নায়ুকোষ আর রক্তকণিকা, ঠিক আছে। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ পেলাম দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। দেহকোষের উদাহরণ হচ্ছে মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা। আর জনন কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এবার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার সেটা নিয়ে আমরা জানবো। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার আমরা কিন্তু পড়েছি, নতুন করে আবারও পড়ছি। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। কি হতে পারে বলো দেখি? আদি কোষ আর দুই হচ্ছে প্রকৃত কোষ। এখন আদি কোষটা কাকে বলে? আদি মানে পুরাতন নাকি? আদি কোষ দেখো, যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকবে না। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কথাটা কিন্তু বলেছে, একটাতে নিউক্লিয়াস থাকবে আর একটাতে থাকবে না। কোনটাতে থাকবে, কোনটাতে থাকবে না? যে কোষের কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং অন্যান্য অঙ্গাণু থাকে না তাকেই বলে আদি কোষ। তাহলে উদাহরণটা কি? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমের উদাহরণ। আর প্রকৃত কোষটা কি? আবরণী বেষ্টিত নিউক্লিয়াস তো থাকবেই, এখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে, তারপরে জড় কোষ প্রাচীর বেষ্টিত কোষই হচ্ছে প্রকৃত কোষ। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে রয়েছে কি? মাইটোকন্ড্রিয়া রয়েছে, আর কি কি রয়েছে? বিভিন্ন অঙ্গাণুর মধ্যে লাইসোজোম রয়েছে, গলগি বস্তু রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার আরেকটা ছোট্ট প্রশ্ন এখানে আমরা পেয়েছি, যে কি বলে, ছোট প্রশ্ন বলতে দেখো, আদিকোষী জীবের উদাহরণটা কি পেলাম? ব্যাকটেরিয়া, আরেকটা পেলাম মাইকোপ্লাজমা। আর প্রকৃত কোষের উদাহরণের মধ্যে প্রাণী কোষ তো আছেই। প্রকৃত কোষ হচ্ছে, হ্যাঁ, প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে প্রাণী কোষ। আর রয়েছে শৈবাল, ছত্রাক, হ্যাঁ, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস,
জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সকল উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, প্রকৃত কোষ দ্বারা গঠিত জীবকেই বলা হয় প্রকৃত কোষী জীব। ঠিক আছে, এখন আমি যে কথাটা বলবো যে এই যে কোষগুলো আমরা পেলাম, এই কোষগুলোর বিভিন্ন পরিমাপের জন্য বিভিন্ন একক রয়েছে। তোমার বই তুমি দেখবে সুন্দর করে, যেমন কোনোটা রয়েছে সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, এই এককগুলো রয়েছে। যেমন 1 সেন্টিমিটারের যে কোষগুলো সেগুলো খালি চোখে দেখা যায়, যেমন ডিম। আর 1 মিলিমিটার যেটা রয়েছে খালি চোখে দৃশ্যমান তরঙ্গবীক্ষণ যন্ত্রে পরিষ্কারভাবে দেখা যায় এমন একটা কোষ। তারপরে মাইক্রোমিটার বা মাইক্রন, এটা আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। বেশিরভাগ কোষসমূহ এরকম আলোক অনুবীক্ষণ যন্ত্র। তোমাদের আবারও দেখাচ্ছি, দেখো এটাই হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র। এই আলোক অনুবীক্ষণ যন্ত্রে কতটুকু 1 মাইক্রোমিটার যেটাকে বলে, মিলিমাইক্রন, 1 মিলিমাইক্রন সাইজের যে কোষটা আছে সেটা এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। ঠিক আছে, তারপর আরেকটা কি আছে, 1 ন্যানোমিটার, এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখতে হলে। আর 1 অ্যাংস্ট্রম যে সেটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে এক্স-রে প্রক্রিয়া দেখা যায়। এমন কোষ উপাংশ সমূহ দেখা যায়। তাহলে কোষ পরিমাপেরও বিভিন্ন একক রয়েছে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। ঠিক আছে, তো ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা করে ফেলবে। ছোট ছোট কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়া বাকি রাখবে না, কারণ সময় কিন্তু সময়ের গতিতেই চলছে। আমাদেরকে আরো ফাস্ট হতে হবে। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল জুলাইয়ের 1 তারিখ থেকে, সেখানে আমরা কি অক্টোবরে ক্লাস করছি। অক্টোবরের 1 তারিখ থেকে 2-3 মাস কিন্তু এমনি সময় পিছিয়ে রয়েছে আমরা। তাহলে এই সময়টুকুকে আমাদের কভার করতে হবে, পড়াশোনার গতি বাড়িয়ে দিতে হবে, পড়া ফেলে রাখলে চলবে না। তো ছোট ছোট প্রশ্ন যেগুলো পেয়েছি আমরা পড়বো, যে কোষ কাকে বলে, কে আবিষ্কার করলো, যেগুলো আমরা পড়লাম এতক্ষণ। তারপরে পেলাম কোষের যে বৈশিষ্ট্য, পেলাম কোষ তত্ত্ব কি, এখানে বিভিন্ন বিজ্ঞানীগণ কি কি তথ্য দিয়েছেন সেগুলো পড়লাম, সেটা পড়বে। দেহকোষ জনন কোষের পার্থক্য পড়ে ফেলবে, আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য পড়ে ফেলবে। আমি একটা চিত্র কিন্তু আঁকতে বলেছিলাম তোমাদের, একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। ঠিক আছে, এটা বাসায় আঁকবে এবং শিখে ফেলবে। এটা ক্লাস 9-10-এ পড়েছি। তো আগামী ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু বলে দিচ্ছি, তোমরা বাসায় একটু দেখবে যে একটি আদর্শ উদ্ভিদ কোষে কি কি অংশ রয়েছে, ছকাকারে যেটা দেওয়া আছে সেটা একটু দেখবে। আর দেখবে কোষ প্রাচীরের গঠন, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন, এর উপরে আমি আগামী দিন আমার ক্লাসটা নেব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়ম নীতি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।